আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে আজ আমি 239 পৃষ্ঠার 6 নম্বর প্রশ্নটি সমাধান করে দেখাবো। তোমরা 6 নম্বর প্রশ্নটি একটু লক্ষ্য করে দেখো। বলছে একটি স্বাস্থ্যকেন্দ্রের 100 রোগীর বয়সের বছরে শ্রেণীব্যাপ্তি ও ক্রমযোজিত সংখ্যার তালিকা থেকে রোগীর সংখ্যা নির্ণয় করো। দেখো এখানে কিন্তু তুমি দেখতে পাচ্ছ বয়স দেওয়া আছে, বয়স তারপরে রোগীর সংখ্যা দেওয়া নাই, আর ক্রমযোজিত সংখ্যা দেওয়া আছে। তাহলে আমরা মধ্যকের সময় যে ক্রমযোজিত সংখ্যা বের করি সেটাই দেওয়া আছে, কিন্তু রোগীর সংখ্যা দেওয়া নাই। তাহলে এটা আমরা কিভাবে সমাধান করব? চলো তাহলে আমরা শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা মোবাইলে দেখতে পাচ্ছ বয়স, রোগীর সংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা এফসির মান। তাহলে বয়স দেওয়া আছে এবং ক্রমযোজিত গণসংখ্যা এফসির মান দেওয়া আছে। এখন আমরা রোগীর সংখ্যা বের করব, অর্থাৎ মাঝখানের কলামটি বের করব। তাহলে আমরা ক্রমযোজিত সংখ্যা বের করার সময় কি করি, যে এই যে আর প্রথম সংখ্যাটা যা থাকে তাই লিখি, সেই সংখ্যাটির সাথে পরবর্তী সংখ্যা আমরা যোগ দিই। তো এখন আমরা কি করব, যে সংখ্যাটি দেখো প্রথম সংখ্যা এবং তার নিচের যে সংখ্যাটি আছে, অর্থাৎ নিচের সংখ্যা থেকে প্রথম সংখ্যাটি আমরা বিয়োগ করব। তাহলে আমাদের রোগীর সংখ্যা চলে আসবে। যেহেতু ক্রমযোজিত সংখ্যার ক্ষেত্রে যোগ হয়, তাহলে এই যে রোগীর সংখ্যা এফ বের করতে হলে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে 9 বিয়োগ 5, এই যে পূর্বের পদটা বিয়োগ করছি 4, আবার দেখো 4 বিয়োগ করছি, তারপরে দেখো 24 দেওয়া আছে। তাহলে 24 থেকে 9 বিয়োগ করবো, দেখো 15। 24 থেকে 9 বিয়োগ করলে 15 হয়। এখন তারপরে দেওয়া আছে দেখো 41 থেকে এই যে 24 বাদ দেবো, দেখো 17। 41 থেকে 24 বাদ দিলে 17 হয়। তারপর দেখো 68 দেওয়া আছে, 68 থেকে যদি 41 বাদ দিই, পূর্বের পদ 41 আছে, 41 বাদ দিলে হয় 27। আবার 85 দেওয়া আছে, 85 থেকে পূর্বের পদ 68 বাদ দিলে হয় 17। আবার 100 দেওয়া আছে, 100 থেকে পূর্বের পদ 85 বাদ দিলে হয় 15। তাহলে মোট সমান আমাদের কিন্তু n = 15, সরি n = 100। এটাই হচ্ছে আমাদের 6 নম্বর প্রশ্নের উত্তর। এবার আমরা দেখব 7 নম্বর প্রশ্ন। সুপ্রিয় বন্ধুরা, দেখো এবার 7 নম্বর প্রশ্নটি বলছে নাগরী বাজারের 100টি দোকানের দৈনিক লাভের টাকার ছক দেওয়া আছে। প্রতিটি দোকানের লাভের টাকা এই যে 300 থেকে 350, 350 থেকে 400, 400 থেকে 450, 450 থেকে 500, এরকম করে 600 পর্যন্ত। আর দোকানের সংখ্যা হচ্ছে 10, 16, 28, 22, 18, 6। প্রথম প্রশ্ন বলছে ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করো। তারপরে প্রশ্ন বলছে কতগুলো দোকানে দৈনিক 500 টাকা করে কম লাভ হয়। তাহলে প্রথম আমরা ক্রমযোজিত সংখ্যা বের করবো। একটু আগে আমরা দেখলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে দেখো প্রদত্ত তথ্যের ক্রমযোজিত সংখ্যা সারণী তৈরি করা হলো। দেখো প্রতি দোকানের লাভ এটা দেওয়া আছে, দোকানের সংখ্যাও দেওয়া আছে। এখন আমরা এফসির মান বের করবো, অর্থাৎ ক্রমযোজিত সংখ্যার মান বের করবো। তাহলে প্রথম সংখ্যাটি ক্রমযোজিত সংখ্যাতে বসবে, তারপরে প্রথম সংখ্যার সাথে গণসংখ্যার দ্বিতীয় পদ যোগ হবে। দেখো 10 + 16, 26। আবার এই 26, তারপরে পদ হচ্ছে 28, 26 + 28, 54। তারপরে পদ দেখো 54, 54 সাথে পরের পদ যোগ 54 + 22 = 76। তারপর আবার এই যে 76, 76 এর সাথে 18 যোগ, দেখো 94। এরকম করে তারপরে দেখো 94 আছে, তারপরে পদ হচ্ছে 6। তাহলে 94 + 6 = 100। তাহলে মোট 100। এটাই হচ্ছে ক নম্বর। এবার খ নম্বর। দেখো খ নম্বর প্রশ্নে বলছে দৈনিক 500 টাকা কম লাভ হবে এমন দোকানের সংখ্যা নির্ণয় করতে। তাহলে আমরা কিভাবে সেটা বের করব? দেখো যেহেতু প্রশ্নে বলছে যে 500 টাকার কম লাভ হবে এমন দোকানের সংখ্যা, সেহেতু আমরা দেখব যে 300 থেকে, অর্থাৎ আমাদের যে সংখ্যাটি আছে 300 থেকে কিন্তু লাভের পরিমাণ শুরু হয়েছে, আর লাভটা হতে হবে কমপক্ষে 500 টাকা। সেই জন্য আমাদের যে শ্রেণীব্যাপ্তিটা দেওয়া আছে 300 থেকে 500, 300 থেকে 350, সেখান থেকে আমরা 500 পর্যন্ত যাব। তোমরা দেখো এই যে আমরা একটু আগে দেখলাম যে 300 থেকে 350, এভাবে এই যে 500 পর্যন্ত, এই যে 500 এই পর্যন্ত আমাদের লিখলেই হবে। দেখো যেহেতু 500র কথাই বলছে এখানে, এই যে দেখো 300 থেকে 350, 350 থেকে 400, 400 থেকে 450, 450 থেকে 500 টাকা লাভের দোকানের সংখ্যা তাহলে কত হবে? তাহলে দেখো আমাদের প্রশ্নে কিন্তু বলছে যে 300 থেকে 350-এর দোকানের সংখ্যা ছিল 10টি, আর 350 থেকে 400-টির 400 টাকা দোকানের সংখ্যা ছিল 16টি। আবার 400 থেকে 450 দোকানের সংখ্যা ছিল 28টি। আবার 450 থেকে 500-টির দোকান সংখ্যা ছিল 22টি। তাহলে মোট যোগ করলে হয় 76টি। তার মানে 500 টাকার কম লাভ হবে 76টি দোকানে। খুবই সহজ অঙ্ক। এবার আমরা 8 নম্বর প্রশ্নের সমাধান করব। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা 8 নম্বর প্রশ্নটি লক্ষ্য করে দেখো। 8 নম্বর প্রশ্নে বলছে যে অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীর পরিবারের সদস্যের বয়সের অবিন্যস্ত উপাত্ত বিন্যস্ত করে নিচে তালিকাটি তৈরি করা হয়েছে 0 থেকে 10, 10 থেকে 20 এরকম। তাহলে ক নম্বর প্রশ্নে বলছে আয়তলেখ অঙ্কন করো। তারপরে বলছে আয়তলেখ থেকে বহুভুজ আঁকো, তারপরে আয়তলেখ ছাড়া বহুভুজ আঁকো। দেখো প্রথমে যেহেতু বলছে আয়তলেখ অঙ্কন করো, তাহলে আমরা একটু আয়তলেখ অঙ্কন করে নিই। আর দেখো আমি একটা গ্রাফ পেপার নিছি। এখন আমি কি করব, এখন যে 8 নম্বর প্রশ্নে বলছে আয়তলেখ অঙ্কন করো, আর আয়তলেখ অঙ্কন করার জন্য যে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে 0 থেকে 10, 10 থেকে 20 এরকম, আমরা সেটাকে আমাদের ছক কাগজে স্থাপন করব। দেখো প্রথমে ছক কাগজ নেওয়ার পর আমরা ছক কাগজে একটু চিহ্নিত করব। এটা হচ্ছে দেখো দেখতে পাচ্ছ x ড্যাশ, এটা হচ্ছে x, এটা হচ্ছে 0, y, y ড্যাশ। তাহলে আমরা কি করব, আমরা যেহেতু আমাদের
ছক কাগজে এই বিন্দুগুলো স্থাপন করতে হবে। সেজন্য এক্স অক্ষ বরাবর আমরা শ্রেণীব্যক্তি বসাবো, আর ওয়াই অক্ষ বরাবর আমরা দেখো ওয়াই অক্ষ বরাবর যে আমাদের গণসংখ্যা সারণী আছে, গণসংখ্যা দেওয়া আছে, সেটা বসাবো। তাহলে একটু লক্ষ্য করো, দেখো এই যে আমি এখানে লিখে রাখছি 0 থেকে 10। দেখো শ্রেণীব্যক্তি যেহেতু 0 থেকে 10, তাহলে 0 থেকেই কিন্তু এটা আছে। তাহলে 5 ঘর যে আমরা বাদ দিতাম সেটা কিন্তু বাদ দেওয়া যাবে না। তাহলে দেখো 0 থেকে 10, তাহলে আমরা প্রতি বর্গ ঘর সমান যদি এক্স অক্ষ দিকে যদি প্রত্যেক বর্গ ঘর সমান যদি আমরা 2 করে ধরি, দেখো 2, 4, 6, 8, 10, তাহলে কিন্তু এখানে 10 হয়। অর্থাৎ প্রত্যেক 5 ঘর বরাবর যে মোটা করে দাগ দেওয়া আছে সেই পর্যন্ত 10 হয়, নাহলে কিন্তু আমাদের গ্রাফ পেপারটা অন্যরকম হয়ে যাবে। তাহলে আমি কি করছি, এইদিকে আমি শ্রেণীব্যক্তি বসাবো। তো শ্রেণীব্যক্তি বসানোর জন্য আমরা যেহেতু 0 থেকে সংখ্যা শুরু আছে, 0 থেকে 10, এই যে দেখো 0 থেকে 10, তাহলে আমরা কি করব, 0 থেকে বসানো শুরু করি। দেখো 1 ঘর সমান 2 করে কিন্তু, তাহলে 0, 1, 1 মানে 1 ঘর সমান 2 করে, তাহলে 2, 4, 6, 8, 10, তাহলে এটা হবে 10। 0 থেকে 10, দেখো 10 থেকে 20, তাহলে এটা যদি 2 করে ধরি তাহলে 20, এটা 30, 40, 50, 60, 70। দেখো এঁকে নিছি। এখন আমরা এই ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা বসাবো। দেখো গণসংখ্যাটা আছে হচ্ছে 30, 60, এভাবে দেখো সর্বোচ্চ আছে 94। তাহলে যেহেতু 94 আছে, তাহলে আমরা দেখি তো আমাদের এই ছক কাগজে স্থাপন করা যায় কিনা। এটা তো 94 আছে, তাহলে যদি প্রত্যেক ঘর সমান করে 2 করে ধরি, দেখো 2 করে ধরলে 10 হয়। 2, 4, 6, 8, 10, তাহলে 10, এটা 20, 30, 40, 50, 60, 70, 80, 90, আরও 4 ঘর। হ্যাঁ হবে। দেখো 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, তারপরে কিন্তু 100 হবে, যেহেতু আমার লেখার জায়গা নেই। এই যে দেখো এখন আমরা কি করবো, আয়তলেখ অঙ্কন করার জন্য গণসংখ্যাগুলো স্থাপন করবো। দেখো প্রথম গণসংখ্যা আছে 30, তাহলে প্রথম গণসংখ্যা 30, যেহেতু এই যে 30 এখানে আছে, এখানে, তাহলে আমরা একটু আমাদের স্কেল দিয়ে একটু দাগ দিয়ে নিই। এই যে দেখো যেহেতু এই পাশে দাগ দেওয়াই আছে। এরপর দেখো 60 আছে, তাহলে 60 এই যে এই বরাবর তোমরা একটু পেন্সিল দিয়ে আঁকানোর চেষ্টা করবা। এটা কার ভেতরে আছে, 10 থেকে 20, এই যে 10 থেকে 20 এর মধ্যে 60। এবার 20 থেকে 30 দেখো, 20 থেকে 30 এর মধ্যে 82, তাহলে 80 দেখতে পাচ্ছি আমরা এখানে 2 ঘর, মানে 1 ঘর সমানে কিন্তু আমরা 2 ধরছি, তাহলে কিন্তু 82 মানে 80-র উপরে কিন্তু 1 ঘর যাবে, যেহেতু 1 ঘর সমান 2 করে ধরা। এই যে তারপরে দেখো 82 করলাম, এবার হচ্ছে 94, তাহলে 94, যে 90, এখানে যদি 90 হয়, 2 ঘর সমান 1 ধরলে, তাহলে 92, 94 এই ঘর বরাবর দাগ দিয়ে নিচ্ছি। দেখো এরপরে আছে 66, দেখো এই যে 60, এখানে 60 যদি হয়, 62, 64, 66 এই দাগ বরাবর। তারপরে আমাদের আছে হচ্ছে 48, দেখো এই যে 40, দেখো 40, 42, 44, 46, 48। তারপরে দেখো 20 আমাদের এখানে চিহ্নিত করাই আছে, এই যে 20 স্কেলে দাগ দিয়ে নিই। এটা আমাদের কি হয়ে গেল, এটা আমাদের কিন্তু আয়তলেখ হয়ে গেল। এখন আমাদের কি বলছে যে আয়তলেখ থেকে বহুভুজ অঙ্কন করতে হবে। দেখো এই আয়তলেখ থেকে বহুভুজ অঙ্কন করব কিভাবে। দেখো আয়তলেখ অঙ্কন করার ক্ষেত্রে আমরা দেখছি যে শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা আমাদের দরকার হয়েছে, কিন্তু এবার আমরা যেহেতু বহুভুজ অঙ্কন করবো, সেহেতু আমাদের কিন্তু দরকার হবে মধ্যবিন্দু অতিরিক্ত একটা। তাহলে মধ্যবিন্দু দেখো এখানে লিখে নিচ্ছি 0 থেকে 10 পর্যন্ত এদের সংখ্যাকে যোগ দেওয়া, যোগ দিয়ে 2 দ্বারা ভাগ করলে 5 হয়। দেখো আবার 10 আর 20 যোগ করে 30, 30 কে 2 দ্বারা ভাগ করে 15, আবার 20 আর 30 কে যোগ করলে 50, 50 কে 2 দ্বারা ভাগ করলে 25, এরকম করে সব কটা সংখ্যা আমি বের করে নিছি। আর এই গণসংখ্যা তো আমাদের দেওয়াই আছে। দেখো আমি হচ্ছে যে এই যে আয়তলেখ যে একটু আগে অঙ্কন করলাম, সেই আয়তলেখ থেকে যদি আমরা একটু মধ্যবিন্দু বের করার চেষ্টা করি। দেখো প্রথমে হচ্ছে মধ্যবিন্দু 5 আছে। দেখো তাহলে এই যে এক্স অক্ষ বরাবর যদি আমরা 5 হিসাব করি, দেখো 5 কোথায় হবে, কারণ আমরা দেখছি যে 1 ঘর সমান হচ্ছে 2, তাহলে দেখো 2, 4, 6, 8, 10, তাহলে 2, 4, 5 কিন্তু হবে 6 এবং 4-এর মাঝামাঝি, তাহলে এই যে এই বরাবর হবে 5। তাহলে এই 5টাকে আমরা যদি এই যে আয়তলেখ অঙ্কন করছি তার শীর্ষবিন্দুতে বসাই, দেখো এই যে বসালাম। তারপরে হচ্ছে 15, দেখো তাহলে 15 কোথায় হবে, দেখো একটু গণ, এখানে 10, 12, 14, এই যে 15, এখানে কিন্তু 15 হবে। তারপরে 16, তার মানে হচ্ছে এই বহুভুজ এই যে আয়তলেখর ওপরে শীর্ষবিন্দুতে মাঝখানে একটা ফোঁটা দিয়ে নিলাম। এবার পরবর্তী বিন্দু হচ্ছে 25, দেখো পরবর্তী বিন্দু যখন 25 হবে, তাহলে দেখো 20, এই যে 25, অর্থাৎ প্রত্যেকটা আয়তলেখর একবার মাঝ বরাবর ফোঁটা দিয়ে নাও, চিহ্নিত করো।
সবটার ভেতরে, সবটার উপরেই দেখতে হবে না, অবশ্যই ঠিক হবে। এখন আমরা কি করব, এখন আমরা আমাদের স্কেল দিয়ে এই মানগুলো যোগ করে দেব। দেখো এই যে 0 থেকে এই যে আমরা 5 দাগ দিলাম, এটা একটা দাগ দিয়ে নেই। এবার দেখো এই যে দাগ দিয়ে নিচ্ছে, কিন্তু এই যে দেখো তারপরেও কিন্তু আমাদের আরেকটা, যদি আমরা 75 হিসাব করি তাহলে কিন্তু আমাদের 75 এই যে 5 বরাবর, অর্থাৎ 72, 74, 75, তাহলে আরেকটা ঘর আমরা বৃদ্ধি করে দিই। বৃদ্ধি করে দেওয়ার কারণ হলো বহুভুজটাকে আমরা এক্স অক্ষ বরাবর মিলিয়ে দেব। এই যে এটা আমাদের আয়তলেখ থেকে বহুভুজ অঙ্কন করা হলো। এখন এই প্রত্যেকটা আয়তলেখের উপর যদি আমরা একটা বিন্দু দিয়ে চিহ্নিত করি, তাহলে এ বি সি ডি ই এফ জি, আমরা একটু বিন্দু দিয়ে চিহ্নিত করলাম। এখানে এই ধরা উচিত ছিল, এখানে এ বি সি ডি, তুমি এখানে অন্য কিছু ধরতে পারো, এইচ, এখানে আই, আমি ধরে নিলাম আমার ইচ্ছা মতো। এটাই হচ্ছে আয়তলেখ থেকে বহুভুজ অঙ্কনের পদ্ধতি। এবার আমরা দেখব, প্রশ্নে বলছে যে আয়তলেখ ছাড়া বহুভুজ অঙ্কন করো। দেখো আয়তলেখ ছাড়া বহুভুজ অঙ্কন করার জন্য আমাদের এরকম একটা ছক লাগবে, এরকম একটা ছক লাগবে। আর আমরা এই যে চিহ্নিত করে নিচ্ছি, দেখো এক্স ড্যাশ ও এক্স ওয়াই ওয়াই ড্যাশ। আবার আমরা কি করব, দেখো আমরা এবার এক্স অক্ষ বরাবর আমরা বসাবো কি মধ্যবিন্দু, এক্স অক্ষ বরাবর কি বসাবো মধ্যবিন্দু, এই বরাবর। তাহলে মধ্যবিন্দু দেখো কত থেকে শুরু আছে, 5 থেকে, মধ্যবিন্দু কিন্তু 5 থেকে শুরু আছে, তাহলে 0 থেকে শুরু নেই। তাহলে আমি যদি এখানে 5 মনে করি, তারপরে আসতে দেখো 15, তাহলে আমি প্রত্যেক 5 ঘর বা 10 ঘর করে নিতে পারি। যেহেতু আমাদের সংখ্যা সর্বোচ্চ আছে কিন্তু 65, তাহলে 65 কিন্তু এভাবে আটবে না, 5, 10, 15, 20 এভাবে আটবে না। তাহলে আমরা কী করব, তাহলে 5, তারপরে আমরা 10 ঘর মানে 2 ঘর সমান 1 ঘর সমান 2 করে ধরবো, 1 ঘর সমান 2। তাহলে দেখো 1 ঘর সমান 2 ধরলে এখানে হলো 5, তারপরে 2 7, 2 9, 9 2, 9 2 11, 11 আর 2 12, 13, 13 আর 2 14, 15, তাহলে কিন্তু এখানে 15 হয়। তাহলে এখানে যদি 15 হয়, এরপর আমরা আবার হিসাব করবো 1 ঘর সমান 2 করে ধরে। তাহলে দেখো 17, 19, 20, 21, 22, 23, 24, 25, এখানে কিন্তু 25 হবে। দেখো এবার আমরা 25 থেকে আবার 1 ঘর সমান 2 করে গুনি, 27, 27, 29, 31, 33, 35, তাহলে এখানে হবে 35। এইভাবে আমরা বসাবো। দেখো তারপরে 35 যদি হয়, এখানে 45 হবে, এখানে 55 হবে, তারপরে 65, তারপরে এই বিন্দুতে 75, এই যে 65, 55, 45, 35, 25, 15, 5, 0। এখন দেখো আমরা এই পাশে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আমরা দেখো গণসংখ্যাগুলো বসাবো। তাহলে গণসংখ্যা এখানে সর্বোচ্চ আছে 94, তাহলে দেখি 94 হবে কিনা। ওয়াই অক্ষ বরাবর আমরা 1 ঘর সমান 2 ধরবো। তাহলে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90। এখন দেখো প্রথম গণসংখ্যা মধ্যবিন্দু 5-এর গণসংখ্যা কিন্তু 30। তাহলে দেখো 30, আমরা একটু দেখি, দেখো 5 মধ্যবিন্দুতে গণসংখ্যা কিন্তু 30, এই যে। তো আমাদের একটা কাজ করা উচিত ছিল, এখানে তুমি কি করবা, মধ্যবিন্দু নেওয়ার সময় তুমি 5-এর পূর্ববর্তী যে মধ্যবিন্দুটা হবে সেটা নেবা, তাহলেই হবে। তাহলে আর এই যে কাটা চিহ্নটা এরকম করে দেওয়ার পরেও তাও আমাদের ফাঁকা থাকবে। আচ্ছা দেখো, যেহেতু আমি 5 বরাবর নিয়েই ফেলে দিছি, তাহলে আর আমাদের বুদ্ধি নেই। এখন বলতে চাচ্ছি যে আমাদের যে মধ্যবিন্দু যে 5 থেকে শুরু হয়েছে, 5 শুরুর মধ্যবিন্দু, এখন তার পূর্বের মধ্যবিন্দুটা কি হতো? তার পূর্বের মধ্যবিন্দু যদি আমরা 10 ঘর যাই, তাহলে কিন্তু আমাদের ঋণাত্মক সংখ্যা আসবে। সুতরাং আমরা ওইরকম করে নিব না। তাহলে 0 থেকে 5, দেখো 5 মধ্যবিন্দুতে কত আছে, 5 মধ্যবিন্দুতে গণসংখ্যা কিন্তু 30, তাহলে 30। তারপরে দেখো 60, 15 মধ্যবিন্দুতে 60, তাহলে 15 মধ্যবিন্দুতে এই দেখো এই যে 60 বরাবর এই যে। এখন 82, দেখো 80 কোথায়, এই যে 25 বরাবর 80, 80, 82, 1 ঘর, কারণ 1 ঘর সমান 2 একক ধরে। 94, 35, 94, দেখো 90, 92, 94। তারপরে 66, তাহলে কোথায় হবে, 45-এ 66 আছে, তাহলে এই যে দেখো 60, 62, 64, 66। তারপরে 48, দেখো 48 কোথায়, এই যে 40,
50 2 ঘর নিচে, 1 ঘর নিচে, তাহলে তো 2 ঘর হয়। তাহলে তারপর হচ্ছে 20, 65-তে 20, এই যে 20। এখন আমরা একটু যোগ দিয়ে নিই। এটাই হচ্ছে আমাদের মধ্যক। দেখো, যেহেতু আমাদের 0 থেকে নেই, সেহেতু আমাদের এখান থেকে শুরু হবে। আর আমরা যেহেতু আগে আর একটা ঘর যদি বেশি নিতাম, তাহলেই আমাদের এটা সম্পূর্ণ হতো।